প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা এসছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ ক্লাস, যে ক্লাসে আমরা আজকে আলোচনা করব মূলত অঙ্ক নিয়ে। অর্থাৎ ফিজিক্সে আমরা জানি যে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর নিউমেরিক্যাল প্রবলেমস বা কিছু প্রুফ টাইপ প্রমাণ করতে হবে, এই ধরনের কিছু অঙ্ক আছে। তো আমরা যে প্রথম চ্যাপ্টারটা যেটা পড়েছিলাম, যার নাম ছিল ইউনিট ডাইমেনশনস মেজারমেন্ট অ্যান্ড এরর, অর্থাৎ একক মাত্রা, পরিমাপ পদ্ধতি এবং ত্রুটি, এই নিয়ে প্রথম চ্যাপ্টারে আলোচনা হয়েছিল। সেই চ্যাপ্টার থেকে বিভিন্ন ধরনের যে অঙ্ক আছে, অর্থাৎ যেটাকে আমরা প্রবলেম বলি ফিজিক্সের ভাষায়, সেই অঙ্ক তার বিভিন্ন ধরন, কত ধরনের হতে পারে, এটা আমরা আজকে একটু আলোচনা করব। সেই জন্য প্রথমেই বলবো যে এই ক্লাসটা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। দ্বিতীয়ত একটা কথা বলি, এই যে আমার কাছে যে কাগজটা দেখতে পাচ্ছ, এইটাতে 10টা অঙ্ক রয়েছে। এই অঙ্ক এক একটা প্রশ্ন এবং তার উত্তর আমি এখানে দেখাচ্ছি। এছাড়াও যদি তোমরা এটা প্রিন্ট করে নিতে চাও, তাহলে আমার এই চ্যানেলের নামে যে ফেসবুক পেজ রয়েছে ওখানে পেয়ে যাবে। তাছাড়াও বলবো, এই ধরনের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার বা ইউনিটের উপর আমার যেমন থিওরির ক্লাসগুলো আপলোড হচ্ছে, তেমন অঙ্কের ক্লাসও আপলোড হবে। যদি ভালো লেগে থাকে তোমাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন প্রেস করে রাখো, তাহলে যখনই ক্লাস আপলোড হবে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর ভালো লাগলে একটু লাইক বা শেয়ার করে দিও। অবশ্যই আমি চেষ্টা করব এই চ্যানেলের মধ্য দিয়ে বাড়িতে বসে ফিজিক্সটা তোমরা যাতে জানতে পারো, তার জন্য যতদূর সম্ভব আমি চেষ্টা করব। শুধু তোমাদেরকে বলবো, এই ক্লাস ফলো করার সময় পাশে একটু বই রাখবে আর একটা খাতা রাখবে, আর ভিডিওটা পজ করে করে একটু বই খাতার সঙ্গে মিলিয়ে নেবে। একদম সিলেবাস অনুযায়ী পরপর আপলোড হবে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আমরা চলে আসছি একদম সরাসরি অঙ্কে। আমার এই চ্যানেলের নাম ফিজিক্স ই ক্লাস চন্দন স্যার। আজকে আমি এই চ্যাপ্টারের উপর অঙ্ক নিয়ে আলোচনা করছি। তো প্রথম যে অঙ্কটা, সেটাতে আমরা একটা সমীকরণ দেখতে পাবো। এই সমীকরণটা হচ্ছে v = at প্লাস b/t প্লাস c। তো থিওরি পড়ানোর সময় বেশ কিছু নিয়ম বলে গেছিলাম, আবার এক একটা অঙ্কের ক্ষেত্রে আমি বলে যাব। প্রথমত বলি যে যোগ বা বিয়োগ হবে, এই যে অ্যাডিশন বা সাবট্রাকশন, এই যে দুটো ফর্মুলা আমরা অঙ্কের ক্ষেত্রে কমন ফ্যাক্টর জানি। তো যখনই অ্যাডিশন বা সাবট্রাকশন হবে, যোগ বা বিয়োগ হবে, তখন কিন্তু মাত্রা হবে একই। অর্থাৎ একই একই রাশি বা কোয়ান্টিটি, তাদের মধ্যেই কিন্তু যোগ বিয়োগ সম্ভব। আর গুণ ভাগ, এটা কিন্তু যে কোনো দুটো বা তিনটে রাশির ক্ষেত্রে সম্ভব। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি, এইরকম যে বলের সঙ্গে বলের যোগ হবে, অর্থাৎ ফোর্সের সঙ্গে ফোর্সের অ্যাডিশন বা সাবট্রাকশন হবে, যোগ বা বিয়োগ হবে। আবার বেগের সঙ্গে বেগের ভেলোসিটির সঙ্গে ভেলোসিটির যোগ বা বিয়োগ হবে। কিন্তু গুণ ভাগের বেলা বলের সঙ্গে বেগ গুণ হতে পারে, বলের সঙ্গে সরণ অর্থাৎ ফোর্সের সঙ্গে ডিসপ্লেসমেন্ট গুণ হয়ে যেতে পারে, বা ভাগ হতে পারে। অর্থাৎ গুণ ভাগের বেলা কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তাহলে এখন স্বভাবতই একটা প্রশ্ন উঠে আসছে যে বাঁ দিকে আমার যে ভি কোয়ান্টিটি একটা আছে, বেগ, এখানে বলে দিয়েছে ভি হচ্ছে ভেলোসিটি। তাহলে ডান দিকে এটি একটা কোয়ান্টিটি পুরোটা মিলে, আর b/t প্লাস c পুরোটা মিলে একটা কোয়ান্টিটি। তাহলে বেগ বা ভেলোসিটির মাত্রা যা হবে, এটি এর মাত্রাও তাই হবে। আবার b/t প্লাস c এই পুরোটার মাত্রাও কিন্তু তাই হবে। তাহলে আমি প্রথম লাইনটা লিখতে পারি যে এটি এর মাত্রা, ডাইমেনশন অফ এটি = v এর মাত্রা, বেগের মাত্রা।
তাহলে এ এর মাত্রা কি হবে? ভি বাই টি এর মাত্রা। তাহলে ভি বাই টি কি না, এল টি টু দি পাওয়ার -1 বাই টি, এটা মাত্রা না লিখলে হবে, তাহলে এল টি টু দি পাওয়ার -2, এই হলো এ এর মাত্রা, এর মাত্রা। তাহলে আমি একটা রাশির মাত্রা পেয়ে গেলাম। এবার আমি লিখতেই পারি টি এর সঙ্গে আবার সি যোগ আছে, তাহলে সি এর মাত্রা সমান টি এর মাত্রা সমান টি। তাহলে এটাও হয়ে গেল। তাহলে এ এর মাত্রা বেরিয়ে গেল, সি এর মাত্রা বেরিয়ে গেল। এবার আমরা লিখতে পারি বি বাই টি প্লাস সি এর মাত্রা, এই পুরোটার মাত্রা হবে ভি এর মাত্রা, মানে বেগের মাত্রার সঙ্গে সমান। একইভাবে তাহলে বি এর মাত্রা কি হবে? আমরা নিচে জানি যে টি প্লাস সি এর মাত্রা তো টি, কারণ এই টি এরও মাত্রা টি, এই টি এরও মাত্রা টি, টি প্লাস টি 2টি হবে না, এটা তো আমরা মাত্রাগুলো লিখছি শুধু, এখানে এমনি কোয়ান্টিটির কোনো হিসাব হচ্ছে না। তাহলে টি প্লাস সি এই পুরো রাশিটার মাত্রা কত হবে? টি। তাহলে বি এর মাত্রা হবে ভি ইন্টু টি এর মাত্রা সমান এল টি টু দি পাওয়ার -1 ইন্টু টি, হিসাব করলে হবে এল। ব্যাস, তাহলে সি এর মাত্রা পেয়ে গেলাম, ডি এর মাত্রা পেয়ে গেলাম। তাহলে আরেকবার লিখছি আমি, এর মাত্রা তাহলে কি হবে? ডাইমেনশন অফ এ, এটা হচ্ছে এল টি টু দি পাওয়ার -2, ডাইমেনশন অফ বি, এটা হচ্ছে টি, ডাইমেনশন অফ সি, এটা হবে এল। এই হলো তিনটে রাশির তিনটে মাত্রা। আচ্ছা, আমি সি এর মাত্রাটা ভুল লিখে দিয়েছি, এই দুটো উল্টো লেখা হয়ে গেছে। বি এর মাত্রাটা হবে এল, সি এর মাত্রাটা টি। ঠিক আছে, এই হলো আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। এরপর আসছি দুয়েরটা। দুয়ের অঙ্কে বলেছে যে একটা নতুন সিস্টেম, মানে নতুন ইউনিট সিস্টেম, যেখানে লাইটের ভেলোসিটি সি, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি এবং প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, মানে প্ল্যাঙ্কের ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক এবং আলোর বেগ, এরা হচ্ছে মূল একক বা মূল রাশি। তাহলে সময়ের মাত্রা কি হবে, মানে টাইমের ডাইমেনশনটা কি হবে? তাহলে আমরা এইভাবে লিখবো যে টাইমের ডাইমেনশন বের করতে হবে কাদের রেসপেক্টে? সি, তাই সি টু দি পাওয়ার এক্স, জি, জি টু দি পাওয়ার ওয়াই এবং এইচ টু দি পাওয়ার জেড। ইকুয়াল টু করলে একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টের নাম হচ্ছে ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, অর্থাৎ মাত্রাহীন ধ্রুবক। সি টু দি পাওয়ার এক্স, জি টু দি পাওয়ার ওয়াই, এইচ টু দি পাওয়ার জেড। সকলের মাত্রা বসিয়ে দেবো। তাহলে টি এর মাত্রা হবে টি, কে এর মাত্রা 1, সি লাইটের ভেলোসিটি এল টু দি পাওয়ার -1 এক্স, জি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা মহাকর্ষীয় ধ্রুবক এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার ওয়াই, আর এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, এটা হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার জেড। এবার আমরা উভয় পক্ষে কম্পেয়ার করে নেব। তার আগে ডাইমেনশনাল অ্যানালিসিস, মানে মাত্রা বিশ্লেষণ করব। এল টু দি পাওয়ার হবে এক্স, এখানে আসবো +3y, এখানে আসবো +2z, এটা হলো এল। টি টু দি পাওয়ার -x -2y -z, আর এম টু দি পাওয়ার -y + z, টি টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার 0, এম টু দি পাওয়ার 0। তাহলে এম এল টি তিনটেই আমাদের পেয়ে গেলাম। টি টু দি পাওয়ার 1 আমরা লিখতে পারি। এবার আমরা কম্পেয়ার করে নেব। এম টু দি পাওয়ার 0 আছে, সেই জন্য আমরা লিখব -y + z = 0। তাহলে এখান থেকে পাবো y = z। এল টু দি পাওয়ার থেকে আমরা লিখতে পারবো -x -2y - z = 0। আবার y = z করা আছে, তো আমরা লিখতেই পারি -x -3y = 0। এবার আমরা আসছি
3 নম্বরটা, আচ্ছা টি টু দি পাওয়ার 1 ছিল, সরি টি টু দি পাওয়ার 1 ছিল, তাহলে এটা 1 হবে। তাহলে মাইনাস এক্স ইজিক্যাল টু 1 প্লাস 3y, এটা থাকলো। এইদিকে মাইনাস ওয়াই প্লাস জেড, এটা এম টু দি পাওয়ার হয়ে গেছে, এটা হলো টি টু দি পাওয়ার। এবার আসছি এল টু দি পাওয়ার, এল টু দি পাওয়ারে আসবো এক্স প্লাস 3y প্লাস 2z ইজিক্যাল টু 0। আমি আরেকবার বলে দিই, এটা এম এর জন্য কম্পেয়ার করে পেয়েছি, এটা হচ্ছে আমি টি এর জন্য কম্পেয়ার করে পেয়েছি, এটা এল এর জন্য কম্পেয়ার করে পেলাম। এই তিনটি ইকুয়েশন পেয়ে গেছি, মানে আমরা এবার পুরো ভ্যালুটা পেয়ে যাব। এবার এখান থেকে আমরা কি করে পাবো, এই হিসাবটা দেখতে হবে। এক্স প্লাস 3y প্লাস 2y, y ইজিক্যাল টু জেড সমান 0। তাহলে এক্স সমান হবে মাইনাস 5y, এটা আমি এখানে বসিয়ে দিতে পারি, এক্স ইজিক্যাল টু মাইনাস 5y। তাহলে মাইনাস 5y যখনই বসাবো তাহলে প্লাস 5y হলো, মাইনাস 3y ইজিক্যাল টু 1, তাহলে y ইজিক্যাল টু হাফ, একটা ভ্যালু পেয়ে গেলাম। z ইজিক্যাল টু হাফ, আরেকটা ভ্যালু পেয়ে গেলাম। আর x ইজিক্যাল টু হবে মাইনাস 5/2, এটা আর একটা ভ্যালু পেলাম। অতএব t ইজিক্যাল টু কে, তারপরে কি ছিল সি টু দি পাওয়ার এক্স, তাহলে সি টু দি পাওয়ার মাইনাস 5/2, জি টু দি পাওয়ার হাফ, এইচ টু দি পাওয়ার হাফ। এই হলো আমাদের ইউনিট। এবার আমি কে কনস্ট্যান্টটা রাখতেও পারি, তুলেও দিতে পারি। আমার ইউনিট হবে এইটা বা ডাইমেনশন হবে এইটা। এই এবার আমরা আসছি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে আমরা ওই আবার একটা ইকুয়েশন দেওয়া আছে। কি ইকুয়েশন, পি প্লাস হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ সমান কে কনস্ট্যান্ট। আমি প্রথম অঙ্কে যেটা বলেছি যে যোগ বিয়োগ আকারে থাকলে, মানে অ্যাডিশন ফর্মে থাকলে বিভিন্ন কোয়ান্টিটির ডাইমেনশন হবে সেম, মানে মাত্রা হবে একই। তাহলে এখন পি এর মাত্রা, হাফ রো ভি স্কোয়ারের মাত্রা এবং রো জি এইচ এর মাত্রা, তিনটের মাত্রা হবে একই, এবং যাদের মাত্রা এই কে কনস্ট্যান্টের মাত্রার সঙ্গে সমান। আবার কথাটা বলছি, হাফ রো ভি স্কোয়ার একটা কোয়ান্টিটি ধরবো, কারণ অ্যাডিশন ফর্মে আছে, যোগ আকারে আছে। হাফ রো ভি স্কোয়ারের মাত্রা যা হবে, পি এর মাত্রা তা হবে, রো জি এইচ এর মাত্রা তা হবে, কে এর মাত্রাও তা হবে। তাহলে আমি লিখতেই পারি যে ডাইমেনশন অফ পি, মানে পি এর মাত্রা সমান ডাইমেনশন অফ কে, কে এর মাত্রার সঙ্গে সমান। তাহলে পি বাই কে বা মানে অর কে বাই পি কি হবে, ডাইমেনশনলেস, মাত্রাহীন, কারণ দুজনেরই তো মাত্রা সমান, ভাগ হয়ে গেলে কি হবে, মাত্রাহীন। তাহলে মাত্রাহীন রাশি, তাহলে অতএব কে বাই পি মাত্রাহীন বা ডাইমেনশনলেস। এই হলো 3 নম্বর। এবার আমরা আসছি 4 নম্বর। 4 নম্বর অঙ্কটা কিন্তু অনেকটা একই রকমই 2-এর মতো। 4-এর অঙ্ক যাচ্ছে, এখানে পুরো ইকুয়েশনটা দিয়েই দিয়েছে। কি ইকুয়েশন দেওয়া আছে, এফ সমান এ এম টু দি পাওয়ার এক্স কে টু দি পাওয়ার ওয়াই। এ একটা কনস্ট্যান্ট ধরে নেব এখানে, যেখানে কে এবং এম, এম হচ্ছে মাস দেওয়া আছে এবং কে হলো স্প্রিং কনস্ট্যান্ট, আর এ একটা কনস্ট্যান্ট ধরে নিতে বলেছে। তাহলে আমি সবার মাত্রা বসাচ্ছি। তাহলে মাত্রা বসালে এফ এর মাত্রা কত হবে, টি টু দি পাওয়ার -1 ফ্রিকোয়েন্সি, এখানে বলেই দিয়েছে এফ হলো ফ্রিকোয়েন্সি, সেই জন্য মাত্রা টি টু দি পাওয়ার -1 সমান এ। এম, এম এর মাত্রা এম,
এক্স আর কে, কে মানে হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট, মানে ফোর্স পার ইউনিট লেন্থ, মানে বল বাই দৈর্ঘ্য। তাহলে বল বাই দৈর্ঘ্য হলে হবে এম টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা টু দি পাওয়ার ওয়াই। তাহলে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এল টু দি পাওয়ার জিরো কিছু নেই মানে এম টু দি পাওয়ার জিরো সমান, এটার ডাইমেনশন বসালাম ওয়ান, এটা আগেও আমরা বসে দিতে পারতাম ওয়ান, এম টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই টি টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই। এই এবার আমরা দেখতে পাচ্ছি যে এম আর টি আছে, তাহলে এম এর জিরো এখানে কত, তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, আর টি এর জন্য হবে মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হাফ। তাহলে এক্স সমান কি হবে মাইনাস ওয়াই মাইনাস হাফ, তাহলে এক্স মাইনাস হাফ হলো এবং ওয়াই হলো হাফ। অতএব এখানে এক্স এবং ওয়াই এর ভ্যালুটা বের করতে দেওয়া ছিল, এক্স সমান মাইনাস হাফ, ওয়াই সমান হাফ। এই হলো 4 দাগ। আচ্ছা, এটা দাগ নাম্বারটা দেওয়া হয়নি, শেষে দিলাম 4 দাগ। এরপর আমরা আসছি 5। পাঁচেরটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি দেওয়া আছে, মানে একটা রাশি দেওয়া আছে, y is equal to a to the power 4 b square by c d to the power 4 হোল 1/3। এই হলো কোয়ান্টিটিটা, যেখানে বলেছে প্রত্যেকের পার্সেন্টেজ এরর দেওয়া আছে এ বি সি ডি, তাহলে y এর পার্সেন্টেজ এরর কত হবে। একদম থিওরি থেকে আমরা লিখব y এর পার্সেন্টেজ এরর, এটা হচ্ছে y এর ফ্র্যাকশনাল এরর, এটাকে বলবো আমরা ফ্র্যাকশনাল এরর, মানে ভগ্নাংশ ত্রুটি, ফ্র্যাকশনাল এরর। এটা হবে 4 ডেল্টা এ বাই এ, মানে যার যত পাওয়ার থাকবে সেটা সামনে এসে গুণ হবে, যেমন এ টু দি পাওয়ার 4 ছিল, এটা সামনে গুণ হয়ে গেল, প্লাস এরর সবসময় বাড়তে থাকবে, যত আমরা ক্যালকুলেট বা মেজারমেন্ট করব এরর সবসময় বাড়বে, সেই জন্য এরর অলওয়েজ উইল বি অ্যাডিটিভ, মানে ত্রুটি সবসময়ের জন্য যোগ হবে, যোগ হতে থাকবে, কখনো বিয়োগ হবে না। তাহলে 4 ইন্টু ডেল্টা এ বাই এ প্লাস 2 ইন্টু ডেল্টা বি বাই বি প্লাস 1/3 ইন্টু ডেল্টা সি বাই সি প্লাস 4/3, মানে ডি এর ঘাত হবে 4/3, সেজন্য 4/3 ডেল্টা ডি বাই ডি। শুধু মনে রাখতে হবে যে যার যত ঘাত আছে, পাওয়ার আছে, সেটা সামনে এসে গুণ হবে, আর তার রেশিওটা এইভাবে লেখা হবে যে ডেল্টা এ বাই এ, অর্থাৎ ত্রুটি বাই তার অরিজিনাল ভ্যালু। এই এবার এখানে আমরা পার্সেন্টেজ এরর, যেহেতু আমাদের সরাসরি পার্সেন্টেজটা দেওয়াই আছে, তাহলে আমরা কি লিখবো, ডেল্টা ওয়াই বাই ওয়াই একদম 4 ইন্টু এর পার্সেন্টেজ এরর দেওয়া আছে আমাকে 2% প্লাস 2 ইন্টু বি এর পার্সেন্টেজ এরর দেওয়া আছে 3% প্লাস সি এর পার্সেন্টেজ এরর দেওয়া আছে 4%, তাহলে 1/3 ইন্টু 4%। তারপরে ডি এর পার্সেন্টেজ এরর দেওয়া আছে 5%। এই টোটালটা হিসাব করলে অ্যান্সার হবে এটা 8%, 6% প্লাস 4/3% প্লাস 20/3%, তাহলে 8% প্লাস 6% প্লাস 3 যদি 24, এটাও 8%, তাহলে 22% টোটাল। তাহলে ডেল্টা ওয়াই বাই ওয়াই ইন পার্সেন্টেজ এরর, অর্থাৎ আমরা বাঁদিকে একটা 100 গুণ হতো, কিন্তু যেহেতু এখানে পার্সেন্টেজে দেওয়া আছে সেই জন্য 22%, একদম সোজাসুজি হিসাব। তারপর এরপর আমরা আসছি 6 নম্বর। ছয়ের দাগের অঙ্কে বলা আছে যে ডেনসিটি হিসাব করতে হবে একটা তারের, সরু তারের।
ডেন্সিটিকে যদি আমি ডি দিয়ে লিখি তাহলে ডি ইজ ইকাল টু এম বাই ভি, মাস পার ইউনিট ভলিউম, মানে ভর বাই আয়তন, এটাই হলো ঘনত্ব। এবার আমরা এখানে ফর্মুলাটা বসাবো, যেহেতু একটা সরু তার সেই জন্য এম, এটা হবে পাই আর স্কোয়ার এল, এটা হলো ডি। তাহলে আমরা আয়তনের জায়গায় পাই আর স্কোয়ার এল বসেছি, কিন্তু এখানে মনে রাখতে হবে পাই একটা কনস্ট্যান্ট, অর্থাৎ যার ভ্যালু 22/7 বা 22/7 অর্থাৎ 3.14 পাই, সেই পাই সবসময় কনস্ট্যান্ট হবে, এর কোনো এরর আসবে না, বাকিটারই আমাদের এরর আসবে। এবার আমরা লিখছি একদম পার্সেন্টেজ এরর বের করতে বলেছে, তাহলে একদম লিখে দিচ্ছি ডেল্টা ডি বাই ডি ইন্টু 100 পার্সেন্টেজ এরর ইজ ইকাল টু ডেল্টা এম বাই এম ইন্টু 100, তারপর প্লাস পাইয়ের কোনো হিসাব হবে না, কিন্তু আর স্কোয়ার আছে সেই জন্য 2 আসবে, উপরে থাকুক বা নিচে থাকুক, অর্থাৎ লবে বা হরে যেখানেই থাকুক না কেন সবসময়ের জন্য যোগ হবে, যে নিচে আছে বলে -2 হবে এরকমটা কোনো ব্যাপার নেই, সবসময়ের জন্য যোগ। তাহলে আর এর পাওয়ার হলো 2 ইন্টু ডেল্টা আর বাই আর ইন্টু 100 প্লাস ডেল্টা এল বাই এল ইন্টু 100। এই হলো তিনটে রাশির যোগফল। আমরা এবার হিসাব করলেই হবে। ডেল্টা এম এর জায়গায় বসবে 0.003 বাই 0.3, অর্থাৎ এটা তার এরর, এটা তার অরিজিনাল ভ্যালু, প্লাস মাইনাস দেওয়া আছে বলে এটাই এরর, এটা অরিজিনাল ভ্যালু, ইন্টু 100 প্লাস, এবার আমরা আসবো রেডিয়াস। এখানে ইউনিটগুলো আর চেঞ্জ করার দরকার নেই, কারণ ডেল্টা আর এবং আর এটা সেম ইউনিটে আছে, অসুবিধা কিছু নেই। 2 ইন্টু 0.005 বাই 0.5 পুরোটা ইন্টু 100 প্লাস ডেল্টা এল বাই এল অর্থাৎ 0.06 বাই 6 পুরোটা ইন্টু 100 ইজিক্যাল টু, প্লাস এটা হবে 2 প্লাস এটা হবে 1, অর্থাৎ এটা আসবে 4। তাহলে অতএব পার্সেন্টেজ এরর বা শতকরা ত্রুটি 4%। এটা হলো 6 নম্বর। এবার আমরা আসছি 7 নম্বর। 7 নম্বরটা একটা শর্ট কোশ্চেন বলতে পারি। আমাদের একটা নাম্বার দিয়েছে 6.0023। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এর সিগনিফিক্যান্ট ফিগার অর্থাৎ তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এটা হবে 5। এটা আমি বলবো একটাই কথা, যে কোনো একটা বই ফলো করলে এই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সিগনিফিক্যান্ট ফিগার কত হবে এই নাম্বারটা যদি আমরা পেতে চাই, প্রত্যেকটা বইয়ে 7, 8টা 10টা পয়েন্টে এক্সাম্পল দিয়ে লেখা আছে, ওটা একটু রিডিং পড়ে নেবে। সোজাভাবে আমি যদি মনে রাখতে চাই তাহলে মনে রাখবো যে পয়েন্ট বা দশমিকটাকে তুলে দেবো মনে মনে, মানে ভাববো যে নেই। যদি বাঁ দিকে শুধু 0 থাকে তাহলে সেই জিরোগুলোকে বাদ দেবো, আর ডান দিকে যদি 0 থাকে তাহলে আমরা ধরে নেব, হিসাবে ধরবো। তাহলে এখানে ডান দিকে কোনো 0 নেই, তাহলে 3 অবধি ধরতে হবে, আর বাঁ দিকেও 0 নেই, তাহলে 6 থেকেই ধরতে হবে। এই জন্য সিগনিফিক্যান্ট ফিগার হবে 5। এরপর আমরা আসছি 8 নম্বরে। আট নম্বরে বলা আছে মেজারমেন্ট থেকে ডাইরেক্ট মিন টাইম ক্যালকুলেশন করতে বলেছে। মিন টাইম মানে তার অরিজিনাল ভ্যালুটা এবং তার এররটা আমরা হিসাব করব। তো প্রথমে আমি হিসাব করব যে কারেক্ট ভ্যালু বা ওটাকে আমরা বলি আমরা সঠিক যে মান সেটাই। তাহলে কারেক্ট ভ্যালু কত হবে? 4বার আমরা অবজার্ভ করেছি, তাতে যে ভ্যালুগুলো পেয়েছি সেটা হচ্ছে কত? 90, 91, 92 আর 95। এই 4টেকে যোগ করে 4 দিয়ে ভাগ, তো এটা অ্যাভারেজ করলে আসবে 8, তাহলে 92। তাহলে এটা আমাদের কারেক্ট ভ্যালু হয়ে গেল। এবার আমরা আসবো এররটা কত। তাহলে ম্যাক্সিমাম
এরর। এটা কত? এটা আসবো তাহলে 92 মাইনাস 90 মড প্লাস 92 মাইনাস 91 মড প্লাস 92 মাইনাস 95 মড প্লাস 92 মাইনাস 92। আচ্ছা, এটা 92 করে দিয়ে আগে, তারপরে 95। এইটাকে এবার 4 দিয়ে ভাগ হবে, তাহলে এটা হবে কত? 2 প্লাস 1 প্লাস 0 প্লাস 3 4, এটা হবে 1.5। অতএব রিপোর্টেড মিন টাইম, আমরা সবটাই মিন করেছি বলে তাই মিন টাইম বলে লিখলাম। তাহলে অরিজিনাল ভ্যালুটা কত পেয়েছিলাম? 92। প্লাস মাইনাস দিয়ে এররটা লিখবো। এরর কত আছে না, এররটা আমাদের বেরিয়েছে 1.5 সেকেন্ড, যেটা আমরা যদি আসন্ন মান এটাতে আমরা হিসাব করি তাহলে আমরা 2 পেয়ে যাব। তাহলে অ্যান্সার হলো এটাই। তারপরে 9 দাগ, এরপর আমরা আসছি 9 দাগে। কি আছে? একটা স্ক্রু গেজের সাহায্যে একটা তারের ডায়ামিটার বা ব্যাস নির্ণয় করতে বলেছে, ডাটাগুলো সব দেওয়া আছে। তাহলে স্ক্রু গেজ মেজার্ড ভ্যালু, মানে আমি যে মাপলাম সেই মাপের ফলে কি পেলাম সেটাই আমরা দেখব। মেজার্ড কি ছিল? মেন স্কেল রিডিং, মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইন্টু এলসি, লিস্ট কনস্ট্যান্ট। মেন স্কেল রিডিং হচ্ছে 0, এটা হলো 52। লিস্ট কাউন্টটা কত হবে? এটা হবে 1/100। এই টোটালটা মিলিমিটারেই হিসাব আসবে। তাহলে 0 প্লাস 52/100 মিলিমিটার সমান 0.52 মিলিমিটার। এটাকে সেন্টিমিটারে করলে হবে 0.052 সেমি। এই হলো অ্যান্সার। এরপর আমরা আসছি আজকের ক্লাসের লাস্ট অঙ্ক, 10 নম্বর অঙ্ক নিয়ে। চেষ্টা করলাম এই চ্যাপ্টারের যত ধরনের প্রশ্ন আছে, মানে গাণিতিক প্রশ্ন বা নিউমেরিক্যাল প্রবলেমস, সেগুলো একটু আলোচনা করার। এছাড়াও যদি তোমাদের কোনো অঙ্ক আটকে থাকে এই ধরনের, তাহলে তোমরা কমেন্ট বক্সে ছবি তুলে পাঠাতে পারো বা লিখতে পারো, অথবা আমার ফেসবুক পেজ ফলো করতে পারো, ওখানেও দিতে পারো, আমি কিন্তু সলভ করার চেষ্টা করব। আচ্ছা, এবার আমরা আসছি কারেন্ট সিগনিফিক্যান্ট ফিগারে আমাদেরকে ভ্যালুটা নির্ণয় করতে হবে। কীরকম ব্যাপারটা? থিকনেস দেওয়া আছে, ব্রেথ দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে, তাহলে ভলিউমটা বের করতে হবে। আচ্ছা, L = 12 সেমি। এর সিগনিফিক্যান্ট ফিগারটা আমরা লিখে রাখবো, এটা হবে 2। আচ্ছা, বি ব্রেথ 6 সেন্টিমিটার, এর সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 1। আর টি থিকনেস 2.45 সেমি, এর সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 3। এই তিনটে। এবার এখান থেকে আমরা ভলিউমটা বের করবো। ভলিউম 12 × 6 × 2.45, এত সেমি কিউব। এটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো আচ্ছা 72 গুণ করতে হবে 2.45, গুণটা করে নিচ্ছি এখানে। তাহলে 10
4 7 5 3 0 1 7 এইটা আসছে। যদি আমরা হিসাব করি তাহলে তাহলে আমাদের ভলিউমটা আসছে 176.4 সেমি কিউব। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে আমি এটাকে অ্যান্সার আকার লিখতে পারবো না, কারণ আমার সিগনিফিকেন্ট ফিগারের কত 2, বি এর কত 1, টি এর কত 3। তাহলে তিনটে কোয়ান্টিটির সিগনিফিকেন্ট ফিগার আসছে 2, 1 এবং 3। মিনিমাম কোনটা? না, মিনিমাম হচ্ছে 1। এই তিনটে মানে যে কোয়ান্টিটিগুলো আমাদেরকে দেওয়া থাকবে, যে ভ্যালুগুলো আমাদেরকে দেওয়া থাকবে, তাদের মধ্যে যেটা সব থেকে কম সিগনিফিকেন্ট ফিগারের, সেই সিগনিফিকেন্ট ফিগারে আমাকে অ্যান্সারটা লিখতে হবে। এই জন্য 2, 1 এবং 3 এই যে তিনটে ডিজিট আছে তার মধ্যে সব থেকে কম যেহেতু 1, এই 1-এ আমাকে অ্যান্সারটা রাখতে হবে। এই জন্যে এর সিগনিফিকেন্ট কত ফিগার হচ্ছে 4, এটা দিয়ে অ্যান্সার লিখতে পারবো না। তাহলে এটাকে কি করা হয়, 1.764 ইন্টু 10 স্কোয়ার, এটা সেমি কিউব। এটা আবার করলে হবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2 সেমি কিউব। কেন না, আমি যদি ভলিউমটাকে এই আকারে প্রকাশ করি 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2, তাহলে এর সিগনিফিকেন্ট ফিগার কত হচ্ছে 2। এর সিগনিফিকেন্ট ফিগার যেহেতু এই একটাই হিসাব হবে সেই জন্য এটা 1, এই জন্য এটাই অ্যান্সার। 2 ইন্টু 10 স্কোয়ার সেমি কিউব। তাহলে এই অঙ্কটা একটু অন্য ধরনের, যে কোয়ান্টিটিগুলো দেওয়া থাকবে তাদের আলাদা আলাদা করে সিগনিফিকেন্ট ফিগার যা হবে, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যা হবে, তাদের মধ্যে যেটা সব থেকে কম, সেই সব থেকে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় আমাকে অ্যান্সারটা শো করতে হবে। তাহলে এখানে সব থেকে কম ছিল 1, এই জন্য আমাদের এই অ্যান্সার এলেও এই ডিজিটটাকে মানে এই ভ্যালুটাকে আমরা এমনভাবে লিখব, এই যে 1.7 মানে আমরা 2 লিখতেই পারি। এই হিসাবে আমরা কিন্তু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2 লিখলাম, লিখে তাহলে তার সিগনিফিকেন্ট ফিগার কত হলো 1 হলো, তাহলে এটাই হবে অ্যান্সার। ব্যাস, আজকের ক্লাস এই পর্যন্ত। আবারও একই কথা বলি, তোমরা এই চ্যানেলে যদি সঙ্গে থাকো, থিওরি এবং অঙ্ক তার সবটাই আমি কিছুটা হলেও কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, এগুলো প্র্যাকটিস করো। পরের ক্লাসে দেখা যাবে।